ফাইনালি পৌঁছে গেলাম প্রয়াগরাজ। এতদিন যেটাকে দেখেছিলাম ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এই হচ্ছে সেই ব্রিজের তলায়। আমি তো এই ভাবতেই পারছি না, সিরিয়াসলি আমি ভাবতে পারিনি এই ব্রিজের তলায় সেই সুন্দর জায়গা। এই হচ্ছে কুম্ভ মেলার পুরনো ব্রিজ বা পুরাতন ব্রিজ বা ওল্ড ফ্লাইওভার। তো এর বাদিকে রয়েছে নিউ ফ্লাইওভার বা নতুন ব্রিজ, বা ডান দিকে রয়েছে রেল ব্রিজ। তো এইখানে এই এর ঠিক নিচেই রয়েছে ত্রিবেণী, আর সামনে রয়েছে সঙ্গম। তো এই ত্রিবেণী সঙ্গম বলা হচ্ছে এই কারণেই, কেননা এইখানে তিনটে নদীর মিলনস্থল, আর এই পারে নামলে ওই পারে গিয়ে স্নান করতে হবে। তার জন্য আমার সঠিক সিদ্ধান্ত হবে কুম্ভমেলায় যত ভিড় থাকুক না কেন, সেই ভিড়কে কাটিয়ে স্নান করে আসার একটাই সহজ রাস্তা, সেটা হচ্ছে নাইনি রেল স্টেশনের কাছে যাওয়া, বা নাইনি রেল স্টেশনের কাছে যে ঘাটটা রয়েছে সেই ঘাটে নামা। নাইনি রেল স্টেশনের কাছেই রয়েছে আড়াইল ঘাট। তো এই আড়াইল ঘাটে নামলেই মাত্র 1000 টাকা বা 2000 টাকা নৌকা ভাড়া করে ওই পারে গিয়ে খুব সহজেই 3 থেকে 4 কিলোমিটার রাস্তা হাঁটার থেকে বাঁচা যায় এবং স্নান করা যায়। তো সেই ব্যাপারেই ডিটেলস ভিডিওটা থাকছে, আর রাস্তায় আমার খরচা কমানোর কিছু টিপস আমি বলে দেবো এই ভিডিওতে। যেমন থাকছে নদীতে স্নান করা, ক্যাম্পিং করা, নিজেই রান্না করে খাওয়া, এতে শরীরও ভালো থাকে এবং পকেটও ভালো থাকে। তো চলো আজকের ভিডিওতে আমি পকেটও বাঁচাবো, শরীরও বাঁচাবো, তার সঙ্গে তোমাদেরকে নতুন নতুন ট্রিপের মজা দেখাবো। আমার বাড়ি থেকে প্রয়াগরাজের দূরত্ব 800 কিলোমিটার। রাস্তা কন্ডিশন ইউটিউব ভাইদের দেখে যতটুকু জেনেছি, তাতে করে আমার 1.5 দিন সময় লাগা উচিত। সেই মতো করে আমার টার্গেট ছিল আজকে দুপুরবেলায় বেরিয়ে পড়া, কিন্তু 12টার সময় বেরোবো করে ব্যাগ বাঁধতে বাঁধতে একটু লেট হয়ে গেল। কেননা আমি আজকেই এসেছি বাড়িতে, কাল অবধি অফিস ছিল, তো ব্যাগ গোছাতে একটু সময় লেগে গেল, যার জন্য আমি রাইডটা শুরু করলাম একদম 2:30 নাগাদ। তো ইচ্ছা আছে আজকে পুরো রাইড, মানে রাতটাই রাইড করার এবং যতটা সম্ভব চলে যাওয়ার। তবে একটাই কথা, ঘুম ঘুম চোখে রাইড করব না। যদি ঘুম পায় সত্যি ঘুমিয়ে পড়বো। আর ঘুমানোর জন্য আমার কোনো সমস্যা নেই, কারণ আমার টেন্টের এবং খাওয়া দাওয়ার পূর্ণ বন্দোবস্ত করেই আমি বাড়ি থেকে বেরিয়েছি। অতএব আমার খাওয়া দাওয়া থাকার কোনো রকম টেনশন নেই, সব কিছু সাথেই নিয়ে এসেছি। তাই ঘুম পেলে আমার বাইক চালিয়ে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর তোমাদেরও একটাই কথা বলবো, ঘুম পেলে কখনো রাইড করবে না, আগে ঘুম কাটাও তারপরে রাইড করবে। কেননা ভাই রাইড বারবার, জীবন একবার। এই অযথা অল্প সময়ে পৌঁছে গেছি এই প্রচার করার জন্য, নিজের জীবনটাকে রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো চলো, গল্প করতে করতে পৌঁছে গেলাম কৃষ্ণনগর। এই সামনেই হচ্ছে কৃষ্ণনগর। আর আমার বাড়ি থেকে, আমি কৃষ্ণনগরের মধ্যেই পড়ি, তবে কৃষ্ণনগর থেকে একটু ভেতরে আমার বাড়ি। আর ওই হচ্ছে আমাদের কৃষ্ণনগরের সিম্বল, বিএসএনএল টাওয়ার, অনেকটা বড়। তো চলো বর্ধমানের ভেতর দিয়ে ধরবো জিটি রোড, কেননা আমার এখান থেকে জিটি রোড ধরার এটাই সব থেকে শর্টকাট। তো চলো দেখা হচ্ছে। কৃষ্ণনগরের জাম কাটিয়ে একটু একটু করে পৌঁছে গেলাম নবদ্বীপের গৌরাঙ্গ সেতু। তো এটাই হচ্ছে আমার ডিস্ট্রিক্টের লাস্ট সীমানা, এরপরেই ঢুকে যাব বর্ধমান। তবে এই বর্ধমানের ওপর থেকেই ধরবো জিটি রোড। আমাদের যতবারই পশ্চিমের সাইড যেতে হয় বা লাদাখ ফাদাখ যেতে হয়, আমাদেরকে জিটি রোডটাই ধরতে হয়। এই রাস্তাটায় রাইড করাটা আমার কাছে খুব বিরক্তকর লাগে, কেননা প্রচুর ট্রাফিক। আর রাস্তা, জিটি রোডটা ভালো, তার আগে ঢোকা পর্যন্ত রাস্তাটা খুবই খারাপ। আর NH-12 যেটা হয়েছে, ওটাতে আবার রাস্তাটা নতুন করেছে, যেমন মানে সেই মাখন রাস্তা, তেমনি ট্রাফিক কম। তো চলো, বাদিকে চলে গেল বর্ধমান রেলওয়ে স্টেশন। আর আমি কিন্তু
সূর্যের আলো থাকতে থাকতেই বর্ধমানে পৌঁছে গেলাম। আর বর্ধমানে পৌঁছে গেছি মানে আজকের রাইডে আমি এতক্ষণে 100 কিলোমিটার রাইড করে ফেলেছি। তবে এই সময়টা খুবই ভালো টানলাম, কেননা স্টার্টিংয়েই যতটা টেনে রাখা যায় সেটাই পরে গিয়ে খুব কাজে দেয়। আর বর্ধমান রেলওয়ে স্টেশনটা পার করেই পড়বে জিটি রোড, ওখান থেকেই আমার আসল জার্নি শুরু। অ্যাকচুয়ালি এসব শর্টকাট রুটে মানে চালিয়ে না ঠিক ওই মজাটা আসে না, আর লং রাইডের মানে সেই ফিলটা হয় না। যখনই কোনো ন্যাশনাল হাইওয়ে ধরবো তখনই মনে হবে যে না, আসল মজাটা এবার শুরু হলো। তো যাই হোক, বর্ধমান রেলওয়ে স্টেশন চলেই এসেছি প্রায়। জিটি রোডে উঠে আবার কথা হচ্ছে। পৌঁছে গেলাম বর্ধমান রেলওয়ে স্টেশন। এই যতবারই রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে আমি ক্রস করি ততবারই কিন্তু এই দ্বিতীয় হুগলি সেতুর আদলে করা ব্রিজটা আমার খুবই সুন্দর লাগে এই দিকটাতে। আর আজকে অবশ্য আমি বাড়ি থেকে বেরোনোর সময় ঠিক এরকমটাই ভেবেছিলাম যে আজকের রাইডটা হবে সূর্য অস্ত যাবার মুখে আমি বর্ধমানের এই ব্রিজটা কভার করব। মানে পড়ন্ত সূর্যের যে আলোর ছটা এই ব্রিজে এসে পড়বে, আমি এই ভিউটা নেব। এই টাইমটাকে বলা হয় গোল্ডেন আওয়ার্স। তো এই সময় সূর্যটা একদম পুরো লাল হয়ে অনেকটা সোনার মতো দেখতে লাগে, যে জন্যে এই টাইমটাকে বলা হয় গোল্ডেন আওয়ার্স। আর দেখো ঠিক আমার সামনেই এই দিকটাতে সেই রকমই সূর্যটার আভাটা ছড়িয়েছে, ঠিক যেন সোনার মতো করে চারিদিকে একটা প্রলেপ দিয়েছে। আর সামনেই রয়েছে বর্ধমানের সেই ফ্লাইওভার। আমার আজকে এই ইচ্ছাটা কিন্তু এরকমই ছিল যে এই গোধূলি লগ্নে আমি এই ব্রিজটা কভার করব। যাই হোক, একটা ছোট্ট মানে এই ছোটো ছোটো দেখার মধ্যে দিয়েই না অনেকটা শান্তি থাকে। ঠিক এই জিনিসটা, ঠিক এইটাই চেয়েছিলাম আমি। দেখো সূর্যটা চকচক করছে হাতের ওপর। ও, এরপরে হয়তো অন্ধকার হয়ে যাবে, তখন আর তত ভালো করে ভিডিওগুলো দেখাতে পারবো না। চম্পারণের জঙ্গল টঙ্গল সব অন্ধকারের মধ্যে দিয়েই পার হবে। তবে অন্য সময় চম্পারণের জঙ্গলটা রাত্রের বেলায় পার না করলেও এই যোগের সময়টাতে আপনি পার করতে পারেন, কেননা এই সময় প্রচুর ট্রাফিক এবং প্রচুর গাড়ি। এই সময় কোনো সমস্যা নেই, তাই আমিও রিস্ক নিয়ে আজকে রাতেই চম্পারণের জঙ্গলটা কভার করব। দেখো কী হারে ট্রাফিক। এতদিন তো ভোরবেলা এই জায়গাটা পার হই, যে কারণে ততটা বুঝতে পারি না। তবে আজকে কিন্তু একদম সন্ধ্যাবেলায়, মানে সব থেকে পিক আওয়ার্সে এসে পড়েছি। ট্রাফিকের পিক আওয়ার্স হচ্ছে সন্ধ্যাবেলা 5টা থেকে 7টা। তো যাই হোক, সামনে জিটি রোড অপেক্ষা করছে, আর জিটি রোডে উঠে গেলে আমাকে আর পাইকে। বর্ধমানের চ্যাটচেটে জ্যাম পার করে চলে আসলাম জিটি রোডের কাছে। সামনেই হচ্ছে জিটি রোড, যেটা কলকাতা এবং ডিরেক্ট ইউপি বিহারকে সংযোগ করেছে। তো এই হচ্ছে জিটি রোড। এখনও ফ্লাইওভারটা হয়নি বলে তলা দিয়ে গাড়ি যাওয়া আসা করে, যে কারণে এখানে একটু ভিড়ভাড়টা হয়। তবে ওদিকটাতে পুরোটাই ফ্লাইওভার চালু। জিটি রোডের কন্ডিশন এখন খুবই ভালো এই দিকটাতে। আর এদিক থেকে বর্ধমান থেকে কলকাতার দিকে যেতে বেশ কিছু ডাইভারশন এবং রাস্তা খারাপ আছে। আর এই দিকটাতে আসানসোল দিক পার করে ঝাড়খণ্ডের দিকে পুরোটাই রাস্তা ভালো, বিহার টিহার দিয়ে খুবই সুন্দর রাস্তা। তো চলো আগে যাই, আর রাস্তার ট্রাফিকগুলো তোমাদেরকে একটু একটু করে দেখাই, কেননা যারা ভিডিও দেখে আসবে ভাবছো তারা কিন্তু ট্রাফিকটাকে মোস্টলি নলেজ রেখো। জিটি রোডে উঠে গেছি, এখনও কিন্তু সূর্যটা ডোবেনি, জাস্ট গোল্ডেন আওয়ার্সের শেষ সময়টা। দারুণ লাগছে সূর্যটা এই জায়গা থেকে আমাকে। তবে এই সময়টা যদি ঝাড়খণ্ড পার করতাম আরও হয়তো পাহাড়ের বাঁক দিয়ে সূর্যটাকে আরও সুন্দর দেখা যেত। তো যাই হোক, আজকে আমি গ্রুপের সঙ্গে নেই, মানে আমার গ্রুপ যাচ্ছে না। গ্রুপের অনেকেই গেছে, কিন্তু যে যার মতো চলে গেছে।
তো হয়তো গ্রুপে গেলে এটাকে আরও বেশি সুন্দর লাগতো, আরও বেশি আনন্দ পেতাম। গ্রুপটাকে মিস করছি জাস্ট, গ্রুপের সবাইকে খুব মিস করছি, বিশেষ করে সমীরদা, তারপরে আমাদের দেবাশিস, সমীরন, প্রত্যেককেই খুব মিস করছি। চলো আগে যাই, দেখি কি অপেক্ষা করছে। 5টা বেজে গেছে আর এই স্ট্রিট লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে। কি সুন্দর যে লাগছে, জানি না ক্যামেরায় কতটা ভালো আসছে, তবে আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। সরকার যদি সব রোডগুলোতে এরকম করে দিত, সত্যিই খুব রাস্তাগুলো আমাদের সুন্দর হতো, একদম একটা বিদেশের মতো ফিল। দারুণ সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, তবে যদি ভালো লেগে থাকে, একমত হও, তবে কিন্তু কমেন্ট করে জানিও এটা। একটা না প্রায় 3 ঘন্টা রাইড করে পৌঁছে গেলাম 150 কিলোমিটারের ওপরে। তো আসানসোলে ঢুকতেই এখানে নিয়ে নিলাম একটু ছোট্ট টি ব্রেক আর একটু সিঙ্গাড়া, চায়ের চুমুক দিয়ে গরম গরম সিঙ্গাড়া। খুবই ভালো লাগছে, শুধু মিস করছি আমাদের গ্রুপটাকে। চলো এভাবেই এগিয়ে চলি আজকে যতটা অবধি যাওয়া যায়। একটা জিনিস দেখাই, আমি বাড়ি থেকে বেরোনোর সময় 800 টাকার তেল ভরেছিলাম। 800 টাকার তেল ভরেছিলাম এই কারণেই যে আমি যখন ঝাড়খণ্ড আসবো তখন আমার তেলটা শেষ হয়ে যাবে। এই দেখো এখন তেলের কাটা তলানিতে, আর আমি পৌঁছে গেছি ঝাড়খণ্ড। এখানে তেলের দাম হচ্ছে, पेट्रोल कितना करके भैया? 98। हमारा वेस्ट बेंगल में 106, ওয়েস্ট বেঙ্গলে 106 টাকা এবং ঝাড়খণ্ডে হচ্ছে 98। আমি এখান থেকে তেলটা ভরাবো এবং যাতে কিছু টাকা সেভ হয় সেই জন্য এটা করবো। তোমরা যদি এরকম আসো এই রোডে, ঝাড়খণ্ড থেকে ফিউল করালে বেশ কিছু টাকা সেভ হবে। রাইড করতে করতে পৌঁছে গেলাম ঝাড়খণ্ড। তো একটু খিদে পেয়ে গেছে, আর এখানে তেল পাম্পে দাঁড় করিয়ে দিয়েছি আমার বাইক, আর এদিকে রয়েছে হচ্ছে খাবার দাবার। তো একটা ম্যাট পেতে নিয়েছি, আর বাড়ি থেকে এনেছিলাম রুটি আর একটু তরকারি। তো এখন ওটা খেয়ে নিই, আর এই ব্যস্ত রাস্তাটা তোমরা দেখতে থাকো। বেরিয়ে পড়লাম আমাদের আবার রাইডে। এখন বাজে রাত্রি 10টা। এই যে আমার সামনে যেসব লোক বসে বসে খাওয়া দাওয়া করছে, এরা সব আমাদেরই ওদিক থেকে এসছে। এরা এসছে আমাদের নবদ্বীপ, তারপর নলহাটি, এইসব সাইড থেকে, সবই ওয়েস্ট বেঙ্গলের লোক। দেখো কেমন বসে বসে খাওয়া দাওয়া করছে। তো চলো আগে আগাই, আর সামনে দেখি কত দূর পৌঁছাতে পারি। সব পরপর দেখো লাইন দিয়ে খাওয়া দাওয়ার জন্য, ভোজ বাড়ি হচ্ছে খাওয়া দাওয়া। ওরে বাবা, মোটামুটি এদের কাছে গেলে 1-8 জন ফ্রিতে খাওয়া দাওয়া হয়ে যাবে। দেখো পরপর সব সব বাসগুলো দাঁড় করিয়ে রান্না করে করে খাওয়া দাওয়া চলছে। বাহ, একটা ভালো জিনিস। হ্যাঁ, এই অভিজ্ঞতাটা আমাদের হয়ে গেল। A few moments later. গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। কালকে রাতে আমি খুবই টায়ার্ড ছিলাম, 1টা বেজে গেছিলো, আর দেখাতে পারিনি। তো এই হচ্ছে টেন্ট। কালকে রাতে টেন্ট খাটিয়েছিলাম, কেননা হোটেল প্রচুর কস্টলি পড়ছিল। আর এই হচ্ছে তেল পাম্প। তেল পাম্পের মধ্যে আমরা এরকম টেন্ট খাটিয়েছিলাম। আর তার পাশাপাশি কলকাতা থেকে আরও 2-4 জন রাইডার, ওরাও কিন্তু এদিক থেকে এসছিল। আসতে গিয়ে আমাদের দেখে ওরাও টেন্ট খাটিয়ে দিয়েছে। দাদা, আপনার নাম? আমার নাম রাজকুমার দে। আমরা ঘটপুকুর থেকে এসেছি, দাদারা বসিরহাট থেকে এসছে। কেমন লাগলো ক্যাম্পিংটা? ঠিক আছে কিনা? খুব সুন্দর। এই যে কুম্ভ নিয়ে লোক রটাচ্ছে, এই হোটেল দামি ওই হোটেল দামি, থাকা যাচ্ছে না, এটা অনেক সেফলি, অনেক সেফ তো এবং বাড়ির মতো ঘুম, একদম একদম বাড়ির মতো ঘুম। এই হচ্ছে দাদাদের বাইক, সবাই আমাদের মতো ঝান্ডা লাগানো একদম। টেন্টে ঘুমও হয়ে গেল, এখন আবার বেরোনো যাক নাকি? হর হর মহাদেব। ক্যাম্পিং কমপ্লিট, রাত্রে থাকা, সকালে বাথরুম করা, ব্রাশ করা, সমস্ত কিছু কমপ্লিট।
এবং গাড়ি বাঁধাও কমপ্লিট হয়ে গেছে। চলো শুরু করি মোটো ব্লগিং সেট আপে। একদম 100 কিলোমিটার গিয়ে একবার দাঁড়াবো, সেই প্ল্যানে বেরিয়ে যাই। সামনে জানি না জ্যাম কী হবে, কালকে জ্যাম ততটা পাইনি, তবে আজকে মনে হচ্ছে ভালো পরিমাণ জ্যাম হতে পারে। এখানে একটা সুন্দর ভালো জিনিস, এখানে কোনো ট্রাফিক নেই, যে যেদিকে পারো ঢোকাও। হ্যাঁ, কোনো ট্রাফিক নেই, দেখো মানে কোনো পুলিশ নেই। আমাদের ওখানে হলে কমসে কম একটা সিভিক থাকতো। এবার থেকে যা সব ঝান্ডা পাবে, ঝান্ডা। ঠিক আছে, সকালে উঠে রাইড করতে করতে এখনো অবধি চা খাওয়া হয়নি। তো এখানে এসে চা খেতে দাঁড়িয়ে একটা জিনিস দেখাচ্ছি। দেখো এখানে দিদির চা করার সিস্টেমটা, এটাতে চা করবেন তো? এই পার চাই হোক না, हांडी में बनता है। हांडी में। এখানে হান্ডি চিকেন कहाँ मिलेगा, हांडी मटन? चिकन हांडी मटन मिलेगा आपको चंपारण में। वो इधर चंपारण बिहार में। বিহার। তো এখানে হচ্ছে হান্ডি চা আমরা এখন টেস্ট করব। আর ये पर क्या होता है इसका? बता दो मिठाई। मोहन मिठाई है यहाँ का फेमस मिठाई। क्या है? चंपारण का फेमस मिठाई। अच्छा अच्छा, तो ये ट्राई करबो। फिर मोहन ये पहले चाय दीजिए, उसके बाद ये ट्राई करो, ठीक है? रबड़ी भी है। रबड़ी? हाँ, तो इसको छोड़ो, रबड़ी दिखाइयो। रबड़ी के साथ मिक्स करके एक साथ मिक्स करके खाने में अच्छा लगता है, टेस्ट आता है। তো এই হচ্ছে ভাইয়ার রাবড়ি, মনে হচ্ছে টেস্টি হবে। দেশি গাই কা দুধ है ना, गाय का दूध से ना। তো চলো খেতে গিয়ে দেখা যাক। ওই চা সত্যিই চায়ের টেস্ট আছে, মানতে হবে, আলাদাই। সকালবেলায় মাটির ভাই এরকম একটা দুধের চা, মজা লেগে গেল। বেরিয়েছি তো। চায়ের পাশাপাশি ট্রাই করলাম এখানকার ফেমাস রাবড়ির সঙ্গে মিষ্টি। রাবড়ির সঙ্গে মিষ্টি দিল চায়ের পাশাপাশি, তো এটা একটা ট্রাই করব। যারা বাড়ি থেকে বেরোচ্ছে আর ভাবছো যে রাস্তায় কী খাবো, বিহারে দেখো এরকম প্রচুর গ্যাস, হাঁড়ি সমেত, কড়াই সমেত গ্যাস কিন্তু এখানে বিক্রি করছে এরা। যারা মানে বাড়ি থেকে টেনে আনার কোনো দরকার নেই, এখানে রাস্তায় কিনে নাও। যদি 4 চাকা নিয়ে আসো বা বাইক নিয়ে আসো, ছোটো গ্যাসও আছে, বড় গ্যাসও আছে। বিহারে ঢুকে এই জিনিসটা দেখে আমারও ভালো লাগলো। যারা 4 চাকা নিয়ে আসবে ভাবছো, এই দেখো কড়াই প্লাস গ্যাস দুটোই কিন্তু এখানে এরা বিক্রি করছে। অতএব বাড়ি থেকে টেনে আনার দরকার নেই, এখান থেকে কিনে নাও। বা রাস্তায় চাপ নেওয়ার দরকার নেই যে কোথায় খাবো, হোটেলে খাবার পাওয়া যাচ্ছে কি না। এখান থেকে নিয়ে নাও, নিয়ে একদম পুরো রান্না করে খেয়ে নাও, কোনো ঝামেলার দরকার নেই, হোটেলওয়ালাকে তেল মারার দরকার নেই। এখানকার হোটেলগুলো সুযোগ সন্ধানী হয়ে গেছে, ভিড় দেখে দাম বাড়িয়ে দিয়েছে। শুরু হয়ে গেছে জাম। দেখো এই গাড়িটা সাইড দিয়ে নিতে গিয়ে, কর্নারিং নিতে গিয়ে কি অবস্থা হয়েছে। এইখানে একদম পুরো বসে গেছে, এখন এটাকে তোলার ব্যবস্থা চলছে। আর এদিকে এই লেভেলের জাম, কি করব এখন তো মাথায় ঢুকছে না। কোন রুটে গেলে বেরোতে পারবো। এদিকে এতটা লোড বাইক, যাই হোক কোনো রকমে গোলে টোলে বেরিয়ে আসলাম আর কি। কোনো রকমের জামের মধ্যে দিয়ে গোলে মোলে বেরিয়ে আসলাম। এখন সামনে মনে হচ্ছে আবার জাম পড়ে যাবে। এই ফ্লাইওভারগুলো হয়ে গেলে হয়তো এই সমস্যাটা থাকবে না। তবে যাই হোক, উল্টো রাস্তা দিয়ে মানে রং রুটে রাইড করছি। এই কারণ এই বাদিকের জ্যামটা দেখো, এই টোটালটা জ্যামটা, বাদিকের জ্যামটা একদম পুরো মানে একটু আগানো যাচ্ছে না, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। যে কারণে ইচ্ছে করে রং রুট নিতে হলো। মানে সবসময় তো অন্যায়টা হয় না, তবু এখন কিছু করার নেই, বাধ্য হয়ে এটা করলাম।
नहीं नहीं ठीक है ना, ज़्यादा इधर ही रुक रहे सब सभी की बात के लिए इधर, किस बात के लिए इधर रुक रहे? सीएम आ रहे हैं। सीएम? सीएम साहब आ रहे हैं। ओ इसी रोड से जाएगा क्या? ঠিক আছে ঠিক আছে। দারুণ লাগছে কিন্তু ওই জায়গাটা যদি বাইক নিয়ে যাওয়া যায় না দারুণ হবে। চেষ্টা করছি দেখি আগে কোনো রাস্তা আছে কিনা। তো এই ভাইয়া আমাকে বললো যে ওই নদীতে যাওয়ার জন্য সামনে বাঁদিকে কোনো রাস্তা আছে, দেখি আমি একটু চেষ্টা করি ওখানে যাওয়ার জন্য। এখানের লোকের মুখে জানতে পারলাম এই নদীটার নাম হচ্ছে সোন নদী। এটা মনে হয় থানা চত্বর, ওই জন্য একটু থানা কোর্ট চত্বর, এখানে একটু ভিড়টা বেশি। ঘুরতে এসছি, খিদে পেয়ে গেছে, শুধু তো ঘুরে বেড়ালে হবে না, খেতে তো হবে। তাই বিহারের সোন নদী দেখতে এসে হঠাৎ করে মাথায় কাজ করে গেল যে এইখানে গিয়ে যদি আমরা একটু হালকা করে রান্নাটা করে নিতে পারি। জানোই তো তোমার ভাইয়ের চিন্তা ভাবনাগুলো বরাবরই একটু উদ্ভট, তাই একদম সোন নদীর কোলায় চলে যাচ্ছি বাইক নিয়ে। আর সেখানে গিয়ে আজকে কিন্তু করব কুক, একদম পুরো নদীটার কাছে চলে এসেছি, ওই যে সোন নদী। কুম্ভ যাওয়ার পথে বিহারের এই হচ্ছে সোন নদী, আর যাওয়ার পথে আমরা এখন করে নেবো রান্না, কেননা ভাই প্রচুর খিদে পেয়েছে, 12টা বেজে গেছে, এর জন্য সমস্ত কিছু ক্যারি করেছিলাম আর এটাতে এখন আমাদের কাজে আসছে। তো চলো রান্না শুরু করে দিই। এটা হচ্ছে বিহারের সোন নদী। কুম্ভ মেলায় যাওয়ার সময় এই নদীর পাড়ে এসে একটু রান্নাবাটি খেলছিলাম, তো নদীটা দেখে এত সুন্দর লাগলো, আর এখানকার জল এত সুন্দর, একদম অমায়িক সুন্দর, সেটা দেখে ভাবলাম একটু যাই স্নান করে আসি। এই ইচ্ছাটা কেন হবে না, এত সুন্দর। আর এদিকে মাছ ধরছে, মছলি মিলাই কে ভাইয়া, এত সুন্দর, একদম পুরো ক্লিয়ার জল। ও বিহারের সোন নদীতে এসে স্নান করলাম। কুম্ভর থেকে বেশি স্বস্তি যেন এখানেই হচ্ছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, খিচুড়ি ভাত আর তার সঙ্গে ঘি। আর এই নদীর পাড়টাই হচ্ছে আসল স্বাদ, নদীর পাড়ে বসে এরকম জায়গায় রান্না করে ঘি দিয়ে খাওয়া, এরপরে আমাদের প্রয়াগরাজের পালা। চলো, প্রচুর খিদে পেয়েছে আর লেট। দেখো আজকের ট্রাফিকে আমি মনে হচ্ছে সেরা রাইডার। এখানে বাইক যে কটা ঢুকেছিল সব কটা ফেসে দাঁড়িয়ে আছে। দেখো জামে ঢুকে বাইকটা নামাচ্ছে কি করে সব, দেখো 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 কি লেভেলের ফাঁসা ফেসেছি। এখন এখান থেকে একটা রেলিং নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে বাইকটাকে নামাতে হবে। ভাইয়া আপনার হেল্প দিন না, এইটা কিন্তু একদম দুর্দান্ত আছে, এরকম গাড়ি প্রচুর আছে ভাই। সবসময় লাক্সারিয়াস ভাবে রাইড করতে হবে, ট্রাভেল করতে হবে, এর কোনো মানে নেই। এদের দেখো পুরো দোতলা ঘর বানিয়ে নিয়েছে, একদম পুরো দুটো ফ্যামিলি নিয়ে। কোথা থেকে গাড়ি, কোথাকার গাড়ি এটা, একদম সেই লেভেলে। জিও বস চলো।
এরা কিন্তু বিশাল এনজয় করছে। আমার মধ্যে এরকম গাড়ি ভাই বহুত লাক্সারিয়াস গাড়ি থাকতে পারে, কিন্তু এটাতে যে শান্তি, সবাই মিলে একসঙ্গে, দেখেছো, কোনো একদম শুয়ে বসে একটা রিল্যাক্সে, এর থেকে শান্তি মনে হয় কোটি টাকার গাড়ি তো দেবে না। চলো বাস, এটা আমার কাছে খুব ভালো লাগে, এরকম একটা খোলা গাড়িতে সবাই মিলে একটা, এখানে আজ যাই হোক আন্তরিকতার কোনো খামতি নেই। একদম ওদের হাসিতেই বোঝা যাচ্ছে ওরা কত টাকা তৃপ্ত। ট্রাভেল করলে অনেক কিছু মানে সামনে এসে যায়, অনেক কিছু বোঝা যায়, যেটা বাড়িতে বসে বা থিওরিক্যালে কোনোদিনই বোঝা যায় না। তোমাকে পথে নামতে হবে, তবেই অনেক কিছু দেখার আছে, অনেক মানুষের চিন্তা ভাবনার মধ্যে ঢোকার আছে, অনেক মানুষ অনেক কিছু শিখিয়ে দেয় আমাদের রোজ। স্কুল লাইফের শিক্ষাটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে, বাস্তব জীবনের শিক্ষাটা শুরু স্কুল লাইফের পর থেকেই এসে যায়। তো তারপর থেকে যতদিন বাঁচতে হয় শিখতে হয়। আবার জাম, এখান থেকে ভাগ হচ্ছে এদিকে চলে গেল প্রয়াগরাজ, আর বাদিকে চলে গেল কানপুর। কানপুরের ওই রাস্তাটা দিয়ে গেলেও যাওয়া যায়, কিন্তু আমি যাব না। সঙ্গমের রাস্তায় আর 30 কিলোমিটার আছে, কিন্তু যেটা ভিডিওয় শুনেছিলাম বা দেখেছিলাম, এই রোডগুলোই কিন্তু দেখেছিলাম, এত ভিড়, লোক হেঁটে হেঁটে যাচ্ছে 30 কিলোমিটার 40 কিলোমিটার আগের থেকে। তো এখন কিন্তু সেই হিসাবে ভিড় একদমই নেই, ফাঁকাই বলতে গেলে বলা চলে, কেননা বাইক নিয়ে এত কাছ থেকে এইভাবে যাওয়া যায় না। তো একটু লেটে এসে লস হয়নি, লাভই হয়েছে, কেননা এতটা ভিড় ঠেলে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, মানে সম্ভব থাকলেও ইচ্ছা ছিল না। এতটা ভিড় আমি কখনোই পছন্দ করি না। আর এখন অনেকটা ফাঁকা, হয়তো বাইক ঢুকে যাবে মেলা পর্যন্ত, জানি না, দেখি আগেই না গেলে বোঝা যাবে না। এখনও বেশ আঘাই, তারপরে বলা যাবে। দেখো সঙ্গমের 20 কিলোমিটার আগে পার্কিং জোনটা দেখো, শয়ে বাস, শয়ে বাস। তো সঙ্গম ঘাটের এই যে রাস্তাটা, এখানে কিন্তু একটা জিনিস বুঝলাম যে 4 চাকাগুলোকে ঢুকতে দিচ্ছে না, ওদেরকে ওদিকে দাঁড় করিয়ে দিয়েছে, আর বাইকগুলোকে কিন্তু ছেড়েছে। যাই হোক, একটা জিনিস ভালো লাগলো, যদি পৌঁছে যেতে পারি বাইকে, তাহলে তো বাইকটা পার্ক করে দিয়ে স্নানটা করে নিতে পারবো। লোক দেখো কত জমায়েত, সব পুণ্য স্নানের জন্য মেতেছে। ফাইনালি পৌঁছে গেলাম প্রয়াগরাজ। এতদিন যেটাকে দেখেছিলাম ইউটিউবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এই হচ্ছে সেই ব্রিজের তলায়। আমি তো এই ভাবতেই পারছি না, এই সিরিয়াসলি আমি ভাবতে পারিনি এই ব্রিজের তলায় সেই সুন্দর জায়গা। একদম একদম संगम का स्नान कहाँ होता है? स्नान कहाँ होता है संगम का? बाइक जाएगा उधर? बाइक नहीं जाएगी, बाइक जमा हो जाएगा। कहाँ जमा होगा? आगे जाओ, पार्किंग है नीचे, पार्किंग में बाइक रखो, फिर जाओ। कोई प्रॉब्लम तो नहीं होगा बाइक का? पार्किंग में क्या प्रॉब्लम है?
नहीं मतलब सामान फामान सामान वहाँ बात कर लेना। ঠিক। মেলার এই দিকটাতে আবার শোয়ার জায়গা করেছে, এই দিকটাতে থাকার জায়গা করেছে। মেলায় আমাদেরকে বাইক নিয়ে ভেতর পর্যন্ত আর ঢুকতে দিল না। অবশেষে আমরা যাচ্ছি আমার একজন বন্ধুর বাড়িতে। সেখানে গিয়ে দেখি কোনো ব্যবস্থা শেষ পর্যন্ত হয় কি না কি।